আজকে প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-এ শুনানির জন্য দুপুর ২টো থেকে লিস্টেড ছিল এবং এই মামলার আজকে বিস্তারিত শুনানি হয়েছে। আজকেও মূলত অ্যাপেলেন্টসদের পক্ষ থেকে গতদিনকে যিনি আইনজীবী বলছিলেন তিনিই মূলত আজকে বেশিরভাগটা সময় সওয়াল করেছেন এবং তারপরে অন্য আরেকজন আইনজীবী তিনি সওয়াল করেছেন। আজকে প্রথমেই যিনি আইনজীবী ছিলেন তিনি যে বিষয়গুলো নিয়ে বলছিলেন সেগুলো আমি এক এক করে আপনাদের সামনে বলছি। প্রথমেই আইনজীবী যে বিষয়টি বলেন সেটি হচ্ছে যে ডিপিএসসি ওয়াইজ প্যানেল পাবলিশড হয়েছিল এবং সেটাকে টাঙানো হয়েছিল রুল অনুযায়ী। কোনো প্যানেল পাবলিকেশনের ব্যাপারে কিছু বলা ছিল না। ২ নম্বরে আইনজীবী বলেন যে রিজার্ভেশন ইস্যু নিয়ে এখানে কিছু বলা যাবে না, তার কারণ সেই বিষয়ে মামলা হয়েছিল এবং সেটি অলরেডি খারিজ হয়ে গিয়েছিল। তার ফলে এখানে বললে সেটা রেস জুডিকাটার আন্ডারে পড়বে। এছাড়াও এখানে কমপ্লিট একটা মিসম্যাচ হয়েছে বলে আইনজীবী জানান যে পিটিশনারদের অ্যাপটিটিউড টেস্ট রিগার্ডিং 165 এভিডেন্স অ্যাক্টে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, সেই সমস্ত পিটিশনারদের জেলায় কিন্তু কোনো ইন্টারভিউয়ারকে ডেকে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সাক্ষ্য নেয়নি। একজন পিটিশনারের ক্ষেত্রেও আইনজীবী জানান যে তিনি ভেরিফিকেশন স্টেজেই বাদ গেছিলেন, অতএব তিনি অ্যাপটিটিউড টেস্টই দেননি, অথচ তার সাক্ষী নেওয়া হয়েছিল। অন্যদিকে অন্য যে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, সেই মামলায় যারা যারা পিটিশনার ছিলেন তাদের মধ্যে কমন ২১ জন পিটিশনার এই যে প্রিয়াঙ্কা নস্করের মামলায় সেই মামলাতেও পিটিশনার রয়েছেন এবং তাদের মধ্যে ৬ জনকে কিন্তু অলরেডি সাক্ষ্য নেওয়া হয়েছে 165 এভিডেন্স অ্যাক্টে। এরপরে আইনজীবী যেটা জানান যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যাদের 165 এভিডেন্স অ্যাক্টে সিঙ্গেল বেঞ্চ প্রশ্ন করেছিল তাদের ছাড়াও তো ইন্টারভিউ বোর্ডে আরও মেম্বার ছিল, তারাও তো অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত প্রশ্ন করতে পারেন, সেই নিয়ে সিঙ্গেল জাজ কিন্তু কোনো প্রশ্ন করেননি। এরপরে আইনজীবী কোন স্টেজে পিটিশনাররা অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই প্লি তুলেছিল, যদিও তাদের মূল মামলায় এটা প্রেয়ার ছিল না সেটি বলতে চাইলেন। তো মহামান্য বিচারপতি বললেন যে প্রেয়ারে বা পিটিশনে এই নিয়ে কিছু বলা ছিল না, এটা ঠিক, তো সেগুলো আমরা শুনেছি। তো তারপরেও আইনজীবী কিন্তু 28/11/2022 সালের যে ব্রেকআপ অফ স্কোর সহ মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল সাকসেসফুল প্রার্থীদের প্রাথমিক বোর্ড কর্তৃক, সেই বিষয়টা তিনি মহামান্য বিচারপতিদের বললেন এবং তারপরে তিনি যেটা বললেন যে যখন ব্রেকআপ অফ স্কোর পাবলিশড হয় আগে অবধি অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা অ্যালিগেশন ছিল না, অর্থাৎ তার আগে অবধি 28 ডিসেম্বর 2022-এর অর্ডার একটি দেখালেন সিঙ্গেল জাজের এবং সেখানে তিনি যেটা পড়তে লাগলেন যে বোর্ডকে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ডিরেকশন দিচ্ছেন যে যারা পিটিশনার রয়েছেন তাদের কিন্তু মার্কসকে ভেরিফাই করে বোর্ডকে জানাতে হবে যে তারা কত পেয়েছে। তো বোর্ড কিন্তু সেই অর্ডার কমপ্লাই করেছিল জানুয়ারি 11, 2023 সালে। এবার মহামান্য বিচারপতি প্রশ্ন করলেন যে প্যানেল তো পাবলিশড হয়েছিল বলছেন 28 নভেম্বরে 2022 সালে, তো তখনই তো তাহলে তারা স্কোর দেখতে পারতো। তখন আইনজীবী জানান যে সেই প্যানেলে যাদের স্কোর পাবলিশড হয়েছিল তারা সাকসেসফুল প্রার্থী, তাদের মার্কস ছিল। পিটিশনাররা তো আর সাকসেসফুল প্রার্থী ছিল না, তারা তো আনসাকসেসফুল, অতএব তার জন্য তাদের মার্কস কিন্তু সেখানে ছিল না বলেই সিঙ্গেল বেঞ্চ তাদের নম্বর বোর্ডকে জানাতে বলেছিল এবং বোর্ড তাদের 11 জানুয়ারি 2023 সালে তারা কত পেয়েছিল সেটা ডিসক্লোজ করেছিল নম্বর। তো মহামান্য জাস্টিস তখন বললেন যে আপনি এখানে কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি। তো আইনজীবী তখন জানালেন যে ডিসেম্বর 28, 2022 অবধি অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনো অ্যালিগেশন ছিল না। যখন পিটিশনাররা তাদের রেজাল্ট জানতে পারে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তখন তারা জানতে পারে যে তারা ফেল করেছে এবং 17 জানুয়ারি তারা এই বিষয়ে অ্যালিগেশন নিয়ে আসে ফর দ্য ফার্স্ট টাইম। তারা অ্যালিগেশন আনার সাথে সাথেই মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি 17 জানুয়ারি 2023 সালে 7 জন পিটিশনারকে এক্সামিন করে এবং এই কনক্লুশনে চলে আসে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এখানে কিন্তু আইনজীবী যেটা জানান যে এই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা তিনি বলতে চাইছিলেন মহামান্য বিচারপতিদের যে হোয়েন অ্যান্ড হোয়াই সমস্ত বিষয়গুলো মেড হয়েছে বা তৈরি হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই বিষয়টা। তো মহামান্য বিচারপতি তখন বলেন যে হোয়াট ইজ ইয়োর নেক্সট পয়েন্ট, আপনার নেক্সট পয়েন্ট কি জানতে চান। তো আইনজীবী এবার বলেন যে তিনি যে প্রশ্নগুলো ফ্রেমড করেছেন সেগুলো তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে প্রথমেই তিনি 165 এভিডেন্স অ্যাক্ট নিয়ে বললেন যে রিট কোর্ট কি সেটা অ্যাপ্লাই করতে পারে কি পারে না। আইনজীবী যে ব্যাখ্যাটা দিলেন
যে জুডিশিয়াল রিভিউ প্রসেসে রিট কোর্ট কিন্তু 165 এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করতে পারে না। এই নিয়ে তিনি অনেক জাজমেন্ট সাইট করলেন এবং তিনি এটা মহামান্য বিচারপতিদের বলতে চাইলেন যে কোর্ট ক্যান নট ইনভেস্টিগেট করতে পারে না, কোর্ট যেতে পারে না, সাক্ষীকে নিজের মতো করে ডাকতে পারে না, স্ক্যাম হয়েছে এটা সম্পূর্ণ একটা পারসেপশনের ভিত্তিতে বলা হয়েছে বলে দাবি করলেন আইনজীবী। এরপরে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাইলেন আইনজীবী, যে ফ্যাক্ট ফাইন্ডিং এক্সারসাইজ কি কোর্ট করতে পারে কি পারে না। তো এখানে অ্যাপটিটিউড টেস্টের বিষয়ে যেটা বলতে চাইলেন আইনজীবী, যে মহামান্য বিচারপতি প্রশ্ন করেছে যে হোয়াট ইজ অ্যাপটিটিউড টেস্ট। তো এই প্রশ্ন জিজ্ঞাসা করাটা নাকি ঠিক হয়নি। অ্যাপটিটিউড টেস্ট কি সেটা অলরেডি রুলে বলা ছিল যে ন্যাচারাল টিচিং মানে অ্যাবিলিটিকে অ্যাসেস করাটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো সেক্ষেত্রে অনারেবল সিঙ্গেল জাজ যেটা মনে করেছেন অ্যাপটিটিউড টেস্ট মানে যে ব্ল্যাকবোর্ড দিয়ে পড়ানো, এবং ব্ল্যাকবোর্ডে যদি না পড়ানো হয়ে থাকে তাহলেই অ্যাপটিটিউড টেস্ট হয়নি। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট মানে সেটা নয়, রুলে যেটা বলা হয়েছে যে ন্যাচারাল টিচিং অ্যাবিলিটি আছে কি নেই সেটাই দেখা হবে, সেটা প্রশ্নের মাধ্যমেও দেখা হতে পারে। এবং সেক্ষেত্রে তিনি আইনজীবী অনেকগুলো বিষয় দেখালেন, যে এনইপি 2020-তে বিষয়টা দেখালেন যে ক্লাস ডেমনস্ট্রেশনের বিষয়টা কি। এবং সেক্ষেত্রে তিনি এটাই বলতে চাইলেন যে অ্যাপটিটিউড টেস্ট মানে কিন্তু শুধুমাত্র চক ডাস্টার নিয়ে পড়ানো এমন নয়। তো সেক্ষেত্রে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এই যে প্রশ্ন করেছিলেন যে চক ডাস্টার নিয়ে পড়িয়েছেন কি পড়াননি, তার ভিত্তিতেই তিনি বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটা সঠিক হয়নি। এছাড়াও তিনি যেটা বললেন যে 32,000 চাকরি বাতিল করার মতো এভিডেন্স ছিল কি ছিল না। আইনজীবীর মতে এই পয়েন্টের উপর তিনি বিস্তারিত বললেন যে 32,000 চাকরি বাতিল করার মতো কোনো মানে সলিড ফ্যাক্ট বা এস্টাবলিশড ফ্যাক্ট কিন্তু ছিল না। এছাড়াও আইনজীবী অ্যাপটিটিউড টেস্টে পিটিশনারদের মধ্যে অনেকেই বেশি নম্বর পেয়েছেন এবং লাস্ট কাট অফ যে ক্যান্ডিডেট তাদের থেকেও বেশি নম্বর পেয়েছেন, এবং একাডেমিকের ক্ষেত্রে টেট প্লাস এমপি প্লাস এইচএসের নম্বর এবং লাস্ট এমপ্যানেলডের যে ক্যান্ডিডেটের নম্বরের থেকে যারা পিটিশনার তারা কম নম্বর পেয়েছেন একাডেমিকে। তো এই বিষয়টা বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন। তো মহামান্য বিচারপতি প্রশ্ন করলেন যে প্যানেলটা কি ডিফারেন্ট মিডিয়ামে হয়েছিল। তখন আইনজীবী বললেন যে ডিফারেন্ট মিডিয়ামে প্যানেল হয়েছিল, ডিফারেন্ট ক্যাটাগরিতে, এবং এটাও জানালেন আইনজীবী যে কিছু কিছু ক্যাটাগরিতে যদি সেই ক্যাটাগরির প্রার্থী না পাওয়া মানে যায় তাহলে ইউআর প্রার্থীদেরকে নেওয়া হয়েছিল এবং সেটা রুলেই ছিল। এরপরে আইনজীবী কিছু জাজমেন্ট সাইট করলেন, বিশেষ করে পারসেপশন অনুযায়ী এই জাজমেন্টটি হয়েছে এবং বায়াসনেস রয়েছে এই জাজমেন্টে, এই বিষয়গুলো বোঝাতে। তাছাড়াও তিনি কিছু বিষয় বললেন যে সিঙ্গেল বেঞ্চ এই জাজমেন্টে টেন্টেড এবং আনটেন্টেড প্রার্থীদের পার্থক্যীকরণ করেনি, যদি তার মনে হয়ে থাকে যে এখানে কোনো টেন্টেড প্রার্থী রয়েছে তাহলে। তো সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি এই জাজমেন্টে। তো চারিদিকে স্ক্যাম হচ্ছে বলে প্রাইমারি নিয়ে গিয়েও স্ক্যাম হয়েছে এমনটা ধরে নেওয়া হয়েছে, যদিও তার সপক্ষে কোনো প্রমাণ জাজমেন্টে নেই, এই বিষয়গুলো তিনি বলেন। এবং তিনি বলেন যে পিটিশনাররা সিলেক্ট লিস্ট চ্যালেঞ্জ করে মামলা করেননি, তারা চাকরির জন্য মামলা করেছিলেন, এবং সে বিষয়ে যদি তারা সিলেক্ট লিস্ট নাই চ্যালেঞ্জ করেন তাহলে কেন তাদের চাকরি বাতিল করা হলো এটাও দেখালেন। এবং তিনি এটাও বললেন যে এসএসসি ম্যাটারের জাজমেন্টকে যদি অন্য পক্ষরা মানে যারা অরিজিনাল লিড পিটিশনার তারা যদি সাইড করেন সে বিষয়ে কিন্তু তিনিও বলতে চান কিছু। তো এটা বলে কিন্তু মিস্টার মজুমদার আইনজীবী তিনি কিন্তু তার সাবমিশন শেষ করলেন। তো এরপরে এমএটি 1387 2023 এবং এই যে মামলাটি এর পক্ষ থেকে 392 জন অ্যাপেলেন্টসদের পক্ষ থেকে তিনি একজন আইনজীবী তিনি বলতে লাগলেন। তিনি প্রথমেই যেটা বললেন যে তারা সবাই আনট্রেন্ড। তো মহামান্য বিচারপতি বললেন যে এই মামলাটাই তো আনট্রেন্ড প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে, অতএব আনট্রেন্ড এটা বলার দরকার নেই। তো আইনজীবীর যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই রিট পিটিশনে কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়নি। তিনি মূলত রিট পিটিশনারদের যে মানে রিট পিটিশনটি সেটাই তিনি পড়ছিলেন এবং তার যে অ্যালিগেশনগুলো সেগুলো তিনি আনছিলেন। তো রিট পিটিশনটাকে অ্যামেন্ড করা হয়নি এটাই তিনি প্রথম বললেন, এবং তিনি বললেন যে রিট পিটিশনটি মানে দেখালেন তিনি মহামান্য বিচারপতিদের, এবং তিনি এটা বললেন যে যেখানে পিটিশনাররা টেট পাস এবং তারা আনসাকসেসফুল হয়েছিল, চাকরি পাননি, তারা পিটিশনাররা যেটা বলেছে যে 2016 31 মার্চ অবধি এনসিটির মানে কোয়ালিফিকেশনের রিল্যাক্সেশন ছিল, এবং 2017 সালের ফেব্রুয়ারি মার্চে যেহেতু
প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আনট্রেন্ড প্রার্থীরা। অতএব পিটিশনারদের মতে যে কাট অফ ডেট 2016 31 মার্চের পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মানে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারাও আনট্রেন্ড। কিন্তু এটা সঠিক নয়। এই কাট অফ ডেট 2016 31 মার্চ নয়, এই কাট অফ ডেট কিন্তু 2017 অগাস্ট অবধি। তো এইটা আইনজীবী বললেন। তো এক্ষেত্রে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন যে এমন তো পিটিশনাররা বলেনি, তারা তো রিল্যাক্সেশন নিয়ে কোনো কথা বলেনি। তো তখন আইনজীবী বললেন যে তারা এটা বলেছে বলে তিনি পিটিশনটি দেখাতে চাইলেন মহামান্য বিচারপতিদের। তিনি এটা বললেন যে এখানে দুটি ফোল্ড আছে। ফার্স্ট যেটা যে কাট অফ ডেট 31 মার্চ 2016, যেটা আর এক্সটেন্ড হয়নি। তো এখানে মহামান্য বিচারপতি বললেন যে কিন্তু কাট অফ ডেটের আগেই তো মানে দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস শুরু করা হয়েছে। তো তখন আইনজীবী জানালেন যে এখানে সিলেকশন প্রসেস 2016 সেপ্টেম্বরে স্টার্ট হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেই সময়। তো অনারেবল বিচারপতি তখন বললেন যে রিক্রুটমেন্ট রুল 2016 সেটা তো 2 মার্চ এসেছিল, সেটা তো কাট অফ ডেটের আগেই। আইনজীবী বললেন যে হ্যাঁ, রিক্রুটমেন্ট রুলসটা কাট অফ ডেটের আগেই এসেছিল, কিন্তু প্রসেসটা শুরু হয়েছে 2016 সেপ্টেম্বর থেকে। এবং আইনজীবী যেটা জানালেন যে কাট অফ ডেট কিন্তু 2016 31 মার্চ নয়, কাট অফ ডেট হচ্ছে 2017 অগাস্ট, যেটা এক্সটেন্ড হয়েছিল। তো মহামান্য বিচারপতি বললেন যে এটি 31 মার্চ নয়। তো আইনজীবী জানালেন যে না, এটি 2017 10 অগাস্ট অবধি এই ডেটটা ছিল, এক্সটেন্ড করা হয়েছিল। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে তারা কি এই কাট অফ ডেট নিয়ে প্রশ্ন তুলেছিল? তো আইনজীবী তখন জানালেন যে সেটা তিনি দেখাচ্ছেন, এবং তিনি বললেন যে কাট অফ ডেট এক্সটেন্ড করা হয়েছিল 2017 10ই অগস্ট অবধি, এবং আমরা তার মধ্যেই নিয়োগ হয়েছি। কিন্তু তারা বলছে, মানে পিটিশনাররা বলছে যে এই কাট অফ ডেট 2016 31 মার্চ, সেটা ভুল। 2016 নিয়োগে সবাই চাকরি পায় 2017 ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে, অর্থাৎ কাট অফ ডেটের মধ্যে, যেটা এক্সটেন্ড করে 2017 10ই অগস্ট অবধি হয়েছিল। তো 2017 আগস্টের পর আর কোনো রিল্যাক্সেশন ছিল না, ফলে তাদের 2022 এসে মামলা আর গ্রহণযোগ্য নয়। মানে এরপরে 2017 অগাস্টের পরে আর যেহেতু কোনো রিল্যাক্সেশন নেই, অতএব পিটিশনাররা এর পরে আর কোনো মামলা করতে পারবে না। তারা যখন ইন্টারভিউ দিয়েছিল তখন বোর্ডকে তারা কোনো চিঠি বা ডিপিএসসিতে কোনো চিঠি লিখে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই নিয়ে কোনো অভিযোগ জানায়নি। সেই সময় কোনো মামলাও তারা করেনি। 2022 এসে তারা মামলা করছে, সেখানেও তারা প্রেয়ারে বলেনি যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তারা অভিযোগ করছে পরবর্তীতে গিয়ে। এই বিষয়টা কিন্তু আইনজীবী তুলে ধরলেন এবং তিনি বললেন যে পিটিশনারদের যে প্রেয়ার, সে প্রেয়ারগুলো পড়তে লাগলেন, এবং তিনি এটাও বললেন যে পিটিশনাররা 10ই অগস্ট 2017 পর আর কোনো চাকরি চেয়ে কিন্তু মামলা করতে পারেন না। মানে পিটিশনাররা আনট্রেন্ড, তার ফলে তারা আর কোনো চাকরি পাবেন না। এক্ষেত্রে স্টেট বোর্ড এবং কোর্ট, এমনকি ডিভিশন বেঞ্চও তাদের এই পাওয়ার নেই যে সেটাকে মানে তাদেরকে চাকরি দিতে পারে। আফটার 10 অগস্ট 2017 2016 নিয়োগে পার্টিসিপেট করা একজন প্রার্থী, আনট্রেন্ড প্রার্থীকেও কিন্তু আর চাকরি দেওয়া মানে সম্ভব নয়। তার ফলে এই যে রিট পিটিশনটি ফাইল হয়েছে সেটি মেনটেনেবল নয়, এই বলেই কিন্তু দাবি করলেন আইনজীবী। এবং 3 এপ্রিল 2023 অনারেবল জাস্টিস মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি অর্ডার দেখালেন, যেখানে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় 7 বছর পরে মামলা করতে আসার জন্য মামলা ডিসমিস করেছিলেন। অতএব আইনজীবী প্রশ্ন তুললেন যে তাহলে এই মামলাটি এত দেরি করে করতে এলেও কেন এটাকে এন্টারটেন করা হলো, যেখানে যারা মামলা করছেন তাদের কোনো লোকাসই নেই, মানে তারা তো আর চাকরি পাবেই না যেহেতু তাদের ট্রেনিং নেই, এবং রিল্যাক্সেশনটা শেষ হয়ে যাচ্ছে 2017 সালে, আর সেটাকে এক্সটেন্ড করা হয়নি। তাহলে তারা চাকরি চেয়ে মামলা করছেন, সেই মামলাটা কিভাবে গ্রহণ করা হলো? সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, প্রাইমারি জাজমেন্টটা কবে দেওয়া হয়েছিল? তখন আইনজীবী জানালেন যে 12 মে 2023 এবং 3 এপ্রিল 2023 কিন্তু অন্য একটি মামলায় 7 বছর দেরিতে করা হয়েছিল বলে সেটা খারিজ করে দিয়েছিলেন। তো মহামান্য বিচারপতি বললেন যে বোর্ড তো এগুলো মানে দেখানো উচিত ছিল, বোর্ড এগুলো দেখায়নি। তো এরপরে আইনজীবী যেটা বললেন যে পিটিশনের আরো অংশ তিনি পড়তে লাগলেন, যেখানে পিটিশনাররা বলছে যে ডিপিএসসি ওয়াইজ ট্রেন্ড এবং আনট্রেন্ড প্রার্থীদের যে মানে লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেটের নামের লিস্ট, সেটা পাবলিশড হয়েছিল। তার মানে এটা আইনজীবী বোঝাতে চাইলেন যে পিটিশনাররাই বলেছে যে প্যানেল পাবলিশড হয়েছে ডিপিএসসিতে, এবং 2016 সালের 31 মার্চের পর
বোর্ড নন ট্রেন প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বলে পিটিশনারদের দাবি। এক্ষেত্রে আইনজীবী জানালেন যে কাট অফ ডেট কিন্তু 2016 সালের 31 মার্চ নয়, সেটা 2017 সালের অগস্ট মাস অবধি। এবং সে ব্যাপারে মহামান্য বিচারপতি বললেন যে এই যে কাট অফ ডেট আপনি বলছেন বাড়িয়েছিল, তার নোটিফিকেশন আমাদেরকে দেখান। তো আইনজীবী সেই নোটিফিকেশনটি দেখাতে লাগলেন। তো এবার মহামান্য বিচারপতি একটি প্রশ্ন করলেন যে যদি আমরা ধরে নিই যে কাট অফ ডেট 31 মার্চ 2016 এবং সেখানে কোনো এক্সটেনশন দেওয়া হয়নি, রিক্রুটমেন্ট রুলস 2 মার্চ 2016-তে পাবলিশড হয়, তাহলে অন্য পক্ষ যদি বলে যে রিল্যাক্সেশন পিরিয়ড এক্সপায়ার্ড হয়ে গেছে, তার ফলে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না আনট্রেন্ড প্রার্থীদের, তাহলে আপনারা কি বলবেন? অথবা মহামান্য বিচারপতি এই প্রশ্নটাও করলেন যে 2016 সালের 31 মার্চ যদি সাপোজ আমরা ধরে নিই যে এটাই কাট অফ ডেট এবং বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল সেপ্টেম্বর 2016-তে, তবুও তাহলে কি সেই কাট অফ ডেটটা কি মানে অ্যাপ্লাই হবে 2016-র রিক্রুটমেন্টে? এই প্রশ্ন দুটো আইনজীবীকে করলেন মহামান্য বিচারপতি। তো আইনজীবী বললেন যে মাইলর্ড কাট অফ ডেট সেটা এক্সটেন্ড হয়েছিল, সেটা 2016 31 মার্চ নয়, এবং 2017 অগাস্ট অবধি যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট তারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের সবাইকে এনওআইএস ডিএলএড থেকে ট্রেনিং করানো হয়েছিল, এবং সেই রিলেটেড যে নোটিফিকেশন এক্সটেন্ডেড সেটা তিনি দেখালেন। 14ই সেপ্টেম্বর 2016 সালের জাজমেন্ট একটি দেখালেন তিনি, যেখানে কিন্তু বিচারপতিরাই মানে ডেট এক্সটেন্ড করার ব্যাপারে আনট্রেন্ড টিচারদের নিয়োগ করার ব্যাপারে একটি অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটি দেখালেন স্টেটকে, যে মানে নির্দেশ দেওয়া হয়েছিল যে এমএইচআইডির কাছ থেকে বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে রিল্যাক্সেশনটা যাতে নেওয়া হয় ট্রেন্ড প্রার্থীদের নিয়োগের পরে, যাতে আনট্রেন্ড প্রার্থীরাও নিয়োগ পায় তার জন্য। এবং সেই মোতাবেক এনসিটি কিন্তু 2 সেপ্টেম্বর 2017 সালে একটি নোটিফিকেশন ইস্যু করেছিল, সেটি দেখালেন আইনজীবী। তো মহামান্য বিচারপতি বললেন যে রিল্যাক্সেশন তো দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এনসিটি তো অথরিটি নয় রিল্যাক্সেশন দেওয়ার, তো এমএইচআরডির নোটিফিকেশন কি কিছু আছে? তো আইনজীবী জানালেন যে মাইলর্ড এমএইচআরডির ডিরেকশনেই এনসিটি তার যে রুল, সেই রুল অনুযায়ী কিন্তু এই রিল্যাক্সেশনটা দিয়েছিল বলে তিনি নোটিফিকেশনটি পড়তে লাগলেন, এবং সেখানে এটা নোটিফিকেশনে লেখা রয়েছে যে 10th অগস্ট 2017-র মধ্যে যে সমস্ত আনট্রেন্ড প্রার্থীরা প্রাথমিকে নিয়োগ হয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু মানে এনআইওএস ডিএলএড এর মাধ্যমে তারা কোর্স করতে পারবেন, 18 মাসের ডিএলএড কোর্স। তো এই বিষয়টা তিনি দেখালেন যে কাট অফ ডেট তার ফলে 10th অগস্ট 2017 এই মধ্যে কিন্তু আনট্রেন্ড টিচাররা নিয়োগ হতে পারতো বা পারবে। তো মহামান্য বিচারপতি বললেন ঠিক আছে। তো এরপরে আইনজীবী আরও যে বিষয়টা দেখালেন যে এই যে স্ক্যাম হয়েছে বলে বিষয়টা পিটিশনাররা অভিযোগ করেছে, সেই বিষয়টা টেট 2014-কে নিয়ে তারা বলেছে মূলত, কিন্তু তারা টেট 2014-কে চ্যালেঞ্জ করেনি, তারা 2016 সিলেকশন প্রসেসের নিয়ে মামলা করছে, কিন্তু তারা টেট 2014-তে স্ক্যাম হয়েছে এইটা তারা বলছে। এবং আইনজীবী জানালেন যে টেট হচ্ছে জাস্ট কোয়ালিফিকেশন। এরপরে যারা পিটিশনার তারা 2020 সালের নিয়োগ নিয়েও এখানে বক্তব্য রেখেছেন তাদের পিটিশনে, যেটা অপ্রাসঙ্গিক বলে দাবি করলেন আইনজীবী, যে 2020-র নিয়োগটা শুধুমাত্র ট্রেন্ড প্রার্থীরাই বসেছিল, কোনো আনট্রেন্ড প্রার্থী সেখানে বসতে পারেনি। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে যারা পিটিশনার তারা এক অর্থে টেট 2014-কে তারা বলছে যে এটা ব্যাড, মানে খারাপ, এখানে অনেক ইলিগালিটি হয়েছে, অন্যদিকে তারা নিজেরাই দাবি করছে যে তারা টেট কোয়ালিফাইড, এটা মহামান্য বিচারপতি কিন্তু বললেন। এরপরে মহামান্য বিচারপতি আইনজীবীকে পিটিশনারদের যে মানে পিটিশনটি রয়েছে তার প্যারা 17-এর ফার্স্ট লাইনটা পড়তে বললেন। তো আইনজীবী সেই লাইনটা পড়লেন এবং সেই লাইনে যেটা লেখা ছিল যে টেট 2014 ইজ দ্য বিগেস্ট স্ক্যাম বলে। তো মহামান্য বিচারপতি বললেন যে এখানে যে তারা বলছে বিগেস্ট স্ক্যাম, অথচ তারা তো নিজেরাও বলছে যে তারা টেট পাস। তো আইনজীবী বললেন যে মাইলর্ড তারা টেট 2014 তো চ্যালেঞ্জ করেনি। তো মহামান্য বিচারপতি তখন বললেন যে দে চ্যালেঞ্জ থ্রু দেয়ার অ্যাব্রিভিয়েশন ডেট ইজ দেয়ার। এরপরে আইনজীবী যেটা বললেন যে এইখানে যা অ্যালিগেশন পিটিশনাররা এনেছে সেগুলো সব ভেগ, এবং এখানে কোনো সিঙ্গেল ইনস্ট্যান্স তারা দেয়নি, যা তারা বলেছে যে এই হয়েছে তাই হয়েছে, কিন্তু তার সপক্ষে কোনো তারা উদাহরণ দেয়নি। এই রিট পিটিশনটি পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য করা হয়েছিল বলে আইনজীবী দাবি করলেন, এবং তিনি এটাও বললেন যে নিরীহ চাকরি প্রার্থীদের জীবন জীবিকা বিপন্ন করা হয়েছে এখানে। রিট পিটিশনের গ্রাউন্ডগুলো তিনি পড়তে লাগলেন, এবং সেখানে তিনি বললেন যে এই গ্রাউন্ড এবং যা প্রেয়ার করা হয়েছে রিট পিটিশনে সেপ্টেম্বর 2022-এ এসে
সেগুলো একটাও মেনটেনেবল নয় এবং এই রিট পিটিশনটি মেনটেনেবলই নয় বলে কিন্তু দাবি করলেন আইনজীবী। তার কারণ 10 অগাস্ট 2017 হচ্ছে কাট অফ ডেট, তারপরে কিন্তু কোনো আনট্রেন্ড প্রার্থী আর চাকরি পাবেন না প্রাথমিকে, এটা কিন্তু পরিষ্কার করে আইনজীবী বললেন। তো এরপরে ডিলে নিয়ে যে এতদিন পরে তারা কেন মামলা করেছেন সেই নিয়ে কিন্তু কিছু জাজমেন্ট সাইট করলেন আইনজীবী। তো এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো। আইনজীবী অন্য একটি বিষয় বলতে চাইলেন যে এই যে প্রাথমিক নিয়োগ, সেখানে সিবিআই এবং ইডি তদন্ত চলছে এবং সেখানে সিবিআই এবং ইডির তদন্তে যেটা দেখা গেছে যে 2076 জন প্রার্থীর যে নিয়োগ, সে নিয়োগে নাকি গন্ডগোল হয়েছে এমন সন্দেহ প্রকাশ করেছে, লিস্ট দিয়েছে সিবিআই ইডি। তো এই যে 2076 জন প্রার্থী, তারা সকলেই ট্রেন্ড প্রার্থী, কেউ আনট্রেন্ড প্রার্থী নেই বলে কিন্তু দাবি করলেন আইনজীবী। মহামান্য বিচারপতি বললেন যে 2076 জন প্রার্থী, তো এই 2076 জন প্রার্থীর কি হয়েছে? তো আইনজীবী বললেন যে এই যে 2076 জন প্রার্থী, তার মধ্যে 269 জন প্রার্থী চাকরি বাতিল করেছিলেন অনারেবল জাস্টিস গাঙ্গুলি। তো এর ছাড়াও এই যে মানে বাকি অন্য 94 জন প্রার্থীর চাকরি বাতিল করেছিলেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। তো এই সবগুলো সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে বলে আইনজীবী জানান। তো মহামান্য বিচারপতি বলেন যে এই চাকরি বাতিলের বিষয়গুলো স্টে হয়ে রয়েছে মানে তো এগুলো অন্য লিটিগেশন। তো আইনজীবী জানান যে এগুলো সব অন্য লিটিগেশন এবং আইনজীবী যেটা জানান যে যাদের বিরুদ্ধে এই সমস্ত অ্যালিগেশন তারা সবাই ট্রেন্ড, কোনো আনট্রেন্ড প্রার্থীদের নিয়ে কোনো তথ্য সিবিআই দেয়নি বা এরা দেয়, ইডি দেয়নি, তদন্তকারী সংস্থারা। অর্থাৎ আনট্রেন্ড প্রার্থী, ট্রেন্ড প্রার্থী সবার ভেরিফিকেশন হয়েছে, কিন্তু কোনো আনট্রেন্ড প্রার্থীর চাকরির ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে এমন অভিযোগ বা এমন কিছু পাওয়া যায়নি বলে আইনজীবী দাবি করলেন। এবং আইনজীবী এটাও দাবি করলেন যে বোর্ড সভাপতি তৎকালীন যিনি ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো মূলত ডিএলএড ট্রেনিং সংক্রান্ত বিষয়ে। তো এরপরে মহামান্য বিচারপতি জানতে চাইলেন যে তাহলে 2076 জন প্রার্থী তারা কারা? তো আইনজীবী বললেন যে এরা সবাই ট্রেন্ড প্রার্থী। টোটাল 42,900 প্রার্থী নিয়োগ হয়েছিল, যার মধ্যে 10,000 সামথিং মতো ট্রেন্ড প্রার্থী ছিল এবং এই ট্রেন্ড প্রার্থীদের মধ্যেই হয়তো এই 2076 জন প্রার্থী পড়ছেন। কোনো নন ট্রেন্ড প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। তো মহামান্য বিচারপতি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করলেন আইনজীবীকে যে কিন্তু এটা তো সেম সিলেকশন প্রসেস থেকেই হয়েছে, অর্থাৎ এখানে যদি 2076 জন প্রার্থীকে পাওয়া যায় যে তারা ভুলভাবে নিয়োগ হয়েছে, সিবিআই বা ইডি প্রাথমিক তদন্তে এটা পায়, তাহলে এরা তো 2016 সিলেকশন প্রসেস থেকেই নিয়োগ হয়েছে। এবং আইনজীবীকে প্রশ্ন করলেন যে তাহলে যারা নন ট্রেন্ড প্রার্থী তারাও তো এই 2016 প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, এখানে ট্রেন্ড এবং আনট্রেন্ডের কোনো কথা নেই বলে কিন্তু মহামান্য বিচারপতি বললেন। অর্থাৎ মহামান্য বিচারপতি বললেন যে তাহলে এই যে 2016 প্রসেস, সেই প্রসেসের মধ্যেই তো এই 2076 জনকে পেয়েছে সিবিআই বা ইডি। তো আইনজীবী যেটা বললেন যে সিবিআই তদন্ত করেছে ট্রেন্ড আনট্রেন্ড সবাইকে নিয়ে। তো ট্রেন্ড আনট্রেন্ড দুটো আলাদা এমনটাই আইনজীবী বোঝাতে চাইছিলেন যে দুজনের আলাদা প্যানেল হয়, ট্রেন্ডদের আলাদা প্যানেল, আনট্রেন্ডদের আলাদা প্যানেল। ট্রেন্ডদের চাকরি বাতিল হয়নি কিন্তু আনট্রেন্ডদের চাকরি বাতিল করা হয়েছে। তো সেই আনট্রেন্ডদেরকে নিয়ে নাকি কোনো সিবিআই ইডি তদন্তে কিছু পায়নি, যা কিছু পেয়েছে ট্রেন্ড প্রার্থীদের নিয়ে, এমনটাই বলতে চাইলেন আইনজীবী। তো মহামান্য বিচারপতি প্রশ্ন করলেন যে সিবিআই কি চার্জশিট দিয়েছে? তো আইনজীবী বললেন যে সিবিআই রিপোর্ট দিয়েছিল। তো এই সময় আইনজীবী ফিরদৌস শামীম তিনি বললেন যে সৌমেন নন্দী, রমেশ মালিক এই সমস্ত ম্যাটারে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট নাকি সিবিআই ফাইল করেছে। এই সময় মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে এই যে 2076 জন প্রার্থী তারা তো সেম প্রসেসের মধ্য থেকেই এসেছে, তো প্রসেস তো একটাই। অর্থাৎ এখানে মহামান্য বিচারপতির মধ্যে কিন্তু এই ডাউটটা আমাদের মনে হলো যে চলে এসছে যে 2016 প্রসেসে যদি 2076 জন প্রার্থীকে যদি এইরকম ভুলভাবে পাওয়া যায়, তাও এই প্রসেসটার মধ্যেই তো তাহলে গন্ডগোল থাকতেও পারে, এমনটাই কিন্তু হয়তো মহামান্য বিচারপতি মনে করছেন বলে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে বলেই কিন্তু তিনি বারবার এই প্রশ্নটাই করছিলেন যে এখানে ট্রেন্ড বা আনট্রেন্ড বলে বিষয় নয়, যে এখানে যদি সিবিআই বা ইডি তারা যদি তদন্ত করে কিছু ভুল ভ্রান্তি পেয়ে থাকে তাহলে তো প্রসেস তো সেই 2016রই প্রসেস। তো এরপরে আইনজীবী তিনি আর এই বিষয়টা নিয়ে দেখলাম কিছু বললেন না, তিনি এবার কিছু জাজমেন্ট সাইট করতে লাগলেন। এছাড়াও তিনি পাঞ্জাবের একটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বললেন, যেখানে পাঞ্জাব সরকার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে বলেছিল যে সবার চাকরি বাতিল করা ঠিক নয়। তো এখানেও তিনি যেটা বলতে চাইলেন আইনজীবী, যে এখানেও তদন্ত হয়ে যাদের বিরুদ্ধে ডাউট আছে তাদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে। বোর্ড
এর একটি নোটিফিকেশন তিনি দেখালেন এরপরে 4টি জেলার কোচবিহার, বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর, যেখানে ইন্টারভিউ এবং ভাইভা ভয়েস নেওয়ার গাইডলাইন্স এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার গাইডলাইন্স কিন্তু এনক্লোজড করা হয়েছে বলে সেই নোটিফিকেশনে দেখানো হচ্ছে। তো তার মানে আইনজীবী বলতে চাইলেন যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রত্যেক জেলায় ইন্টারভিউ বোর্ডকে গাইডলাইন দেওয়া হয়েছিল এবং রুলসগুলো এনক্লোজড করা হয়েছিল যে তারা কিভাবে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নেবে। এবং বোর্ডের আইনজীবী যিনি ছিলেন তিনি বললেন যে তাদের কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য গাইডলাইন তৈরি করা ছিল, তারা বিচারপতি চাইলেই সেটা দিতে পারবেন। তো মোটামুটিভাবে এইভাবে আজকের শুনানিটা শেষ হলো। তো মহামান্য বিচারপতি জানতে চাইছিলেন যে আর কতজন অ্যাপেলেটসদের পক্ষ থেকে বলবেন। তো যেটা জানা গেল যে এখনো 2-3 জন বলবেন, মানে এখনো একটা দিন মোটামুটি লাগবে। তো এরপরে এই মামলার শুনানি পরবর্তীতে রাখা হলো 7ই অগাস্ট দুপুর 2টো থেকে। এবং মহামান্য বিচারপতি এবার যেটা চাইছেন, বারবার তিনি মামলা চলাকালীনও বলছিলেন যে অপর পক্ষকে শুনবো, মানে যারা মূল মামলাকারী তাদের বক্তব্যটা এবার তিনি শুনতে চাইছেন। তো সেক্ষেত্রে তিনি এটা বলেই দিলেন, অর্থাৎ যারা মূল পিটিশনার তাদের অন্যতম আইনজীবী ছিলেন ফিরদৌস শামীম, তাকে বললেন যে আপনারা এবার তৈরি হন, অর্থাৎ 7ই অগাস্টের পরে কিন্তু এবার পরবর্তী দিনের যে শুনানি হবে সেই দিনকে কিন্তু যারা মূল মামলাকারী এই চাকরি বাতিল মামলার, সেই সমস্ত মূল মামলাকারী এবং যারা ক্যান ফাইল করে যুক্ত হয়েছেন অ্যাডিশনাল পার্টি হিসাবে, তো তাদের বক্তব্য কিন্তু এবার শোনা হবে বলে মহামান্য বিচারপতি জানালেন। তো আজকের এই যে পুরো শুনানি, সেই শুনানিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।